আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে। ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে এক্সিস মেডিকেল স্কুলের জার্নি টুয়ার্ড এক্সিলেন্সের ধারাবাহিকতায় এখন পর্যন্ত 1400-এরও বেশি ভিডিও করেছে বিভিন্ন দেশের লিজেন্ডারি টিচারদের একাডেমিক ক্যারিয়ার, ক্লিনিক্যাল সেশন সহ আরো অনেক কিছু নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে আমি উপস্থিত হলাম আরো একটি নতুন ক্লিনিক্যাল সেশন নিয়ে, যেখানে আলোচ্য বিষয় হচ্ছে অ্যাকনে ভালগারিস। আমি হোস্ট হিসেবে আছি জানাতুল ফেরদৌস কল্পনা, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ 5th ইয়ার। সাথে আছেন খুবই স্বনামধন্য, খুবই গুণী একজন টিচার, আমাদের সবার প্রিয় মেন্টর, ডার্মাটোলজিস্ট এন্ড হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন ডক্টর মাহবুব শাহিন স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর ডার্মাটোলজি। স্যার কর্মরত আছেন আরোরা স্কিন এন্ড হেয়ার ট্রান্সপ্লান্ট রিসার্চ ইনস্টিটিউটে। একনি এক্সপিরিয়েন্স করেনি এমন মানুষ পাওয়া আসলে খুবই বিরল। সো নামটা শুনে আপনারা বুঝতে পারেন এটার ব্যাপকতা কতটুকু। আমরা আজকে স্যার থেকে জানবো এটার ম্যানেজমেন্ট, প্রেজেন্টেশন সহ মিস ম্যানেজমেন্ট এন্ড অ্যাডভান্স ট্রিটমেন্ট সহ আরো অনেক কিছু। আরো বলে রাখি, আপনারা চাইলে যে কেউ কিন্তু যে কোনো কোশ্চেন করতে পারেন স্যারকে এই টপিক সম্বন্ধিত কমেন্ট করার মাধ্যমে। স্যার অবশ্যই ব্যাখ্যা করবেন। চলুন আমি আর কথা না বাড়িয়ে স্যারের কাছে চলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততার সময় থেকে আমাদেরকে সময় বের করে এত সুন্দর একটি সেশন অংশগ্রহণ করার জন্য। আমরা অসংখ্য কৃতজ্ঞ আপনার কাছে এই জন্য স্যার। ধন্যবাদ কল্পনা। এবং অবশ্যই অ্যাক্সিস মেডিকেল স্কুলের এই যে একটি উদ্যোগ, সেটা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং আমি বিশ্বাস করি আমাদের এই অনুষ্ঠানগুলির মাধ্যমে আমাদের দেশের যে মেডিকেল শিক্ষার্থীরা আছে নিশ্চয়ই তারা অনেক উপকৃত হচ্ছে। সেই জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি অ্যাক্সিস মেডিকেল স্কুলের কর্তৃপক্ষ যারা এর সাথে জড়িত সবাইকে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার তাহলে আমরা আজকে আপনার অনুমতি নিয়ে আমরা আজকে টপিকের দিকে চলে যাই। অ্যাকনে ভালগারিস জিনিসটা কি, বা এটা সম্বন্ধে যদি একটু ব্যাখ্যা করতেন আপনি। অ্যাকনি ধন্যবাদ ভালগারিস, স্যার। যেটাকে আমরা ব্রন নামে সাধারণ মানুষ চিনে, মেডিকেলের ভাষায় আমরা এটাকে বলি অ্যাকনি ভালগারিস। ইট ইজ এ কমন, ভেরি কমন ডিসঅর্ডার অফ স্কিন, ইনফ্যাক্ট ডিসঅর্ডার অফ পাইলোসিবিসিয়াস ইউনিট। আমরা জানি আমাদের স্কিনে একটা ইউনিট আছে যেখানে হেয়ার ফলিকল এবং সিবিসিয়াস গ্ল্যান্ড, এই দুটা জিনিস মিলে যে ইউনিটটা হয় এটাকে আমরা বলি পাইলোসিবিসিয়াস ইউনিট। So acne is basically disorder of this pilosebaceous unit, অর্থাৎ সিবিসিয়াস গ্ল্যান্ডের হাইপার অ্যাক্টিভিটি এবং এখানে যে ইনফ্লামেশন হয় সেই ইনফ্লামেশনের ফলশ্রুতিতেই কিন্তু এই একনি ভালগারিসের উৎপত্তি। সুতরাং একনি ভালগারিস সাধারণত আমরা এটাকে বলে থাকি ডিজিজ অফ দ্য টিন এজ, অর্থাৎ 13 থেকে 19 এই এইজে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই আমরা সাধারণত এই সমস্যাটা দেখে থাকি। এবং এর অন্যতম প্রধান কারণ হলো অ্যান্ড্রোজেন নামক একটি হরমোন, যেটা নাকি আমাদের এই সিবিসিয়াস গ্ল্যান্ডকে স্টিমুলেট করে এবং আলটিমেটলি একনি ভালগারিসের এই ডিজিজের উৎপত্তির মূল কারণ। এছাড়াও একটি জীবাণু আছে আমরা জানি, একটি ব্যাকটেরিয়া যেটাকে প্রোপিনিয়র ব্যাকটেরিয়াম একনি বলি, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো এই একনি ভালগারিস ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই সাধারণত আমরা সমানভাবেই দেখতে পাই এবং রোগীরা সাধারণত আমাদের কাছে বিভিন্ন স্টেজে অ্যাকচুয়ালি আমাদের কাছে প্রেজেন্ট করেন। ছেলে এবং মেয়েরা উভয়ই, কেউ আর্লি স্টেজে, কেউ মিডিয়াল স্টেজে এবং কেউ লেট স্টেজে। সো অধিকাংশ ক্ষেত্রেই আমরা যারা টার্সিয়ারি লেভেলে প্র্যাকটিস করে আমরা দেখি যে অধিকাংশ ক্ষেত্রে ওরা লেট স্টেজে আসে এবং কমপ্লিকেশনস বা জটিলতা নিয়েই সাধারণত আমাদের কাছে উপস্থিত হয়। আমি শুনতে পাচ্ছি না কল্পনা, তোমার মাইক্রোফোনটাও তো মিউট হয়ে আছে। সরি স্যার। স্যার আপনি যদি এজ গ্রুপ অনুযায়ী এদের প্রেজেন্টেশন বা কিরকম ডিফারেন্স হতে পারে যদি ব্যাখ্যা করতেন। অ্যাকচুয়ালি জন্মের পর থেকে, একটি শিশুর জন্মের পর থেকে কিন্তু তার একনি হতে পারে। আমরা যদি সেটাকে বলি নিউনেট, একদম জন্মের পর নিউনেটাল একনি, তারপরে 1 বছর থেকে যেটাকে আমরা বলি ইনফ্যান্টাইল
ইনফ্যান্টাইল একনি, তারপর হলো চাইল্ডহুড একনি, অ্যাডোলেসেন্ট একনি, অ্যাডাল্ট একনি। আমরা যদি এজ গ্রুপ অনুপাতে ভাগ করি তাহলে আমাদের এই যে লাইফের প্রতিটা স্টেজ, যে স্টেজগুলি আমি বললাম, প্রতিটা স্টেজে কিন্তু একনি হতে পারে, এবং এক একটা স্টেজে একনির কারণ কিন্তু এক এক রকম। যেমন টিন এজে বললাম, যেটাকে আমরা বলি একদম ফিজিওলজিক্যাল প্রসেস। এই টিন এজে, আর্লি টিনে সাধারণত আমাদের যে অ্যান্ড্রোজেন সিক্রেশন শুরু হয়, অর্থাৎ আমাদের শরীরের যে গ্ল্যান্ডগুলির ডেভেলপমেন্ট হয়, আমাদের বিভিন্ন ধরনের যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলির অ্যাক্টিভিটি শুরু হয়, তার যে সিক্রেশন শুরু হয়, সেটার ফলশ্রুতিতে আমাদের যে চেঞ্জটা হয় টিন এজে। সো এটা খুবই কমন। অ্যাডাল্টহুডে যদি আমরা চিন্তা করি, দেখি অ্যাডাল্টহুডে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কারণগুলি আছে তার মধ্যে অন্যতম প্রধান কারণ হিসেবে আমরা দেখি যে কসমেটিক্স। আমরা জানি যে মেয়েরা বিশেষ করে, ছেলেরাও এখন করে, প্রচুর কসমেটিক্স ব্যবহার করে, সেই কসমেটিক্স একটা অন্যতম কারণ। এছাড়াও কিছু ডিজিজ আছে, যে ডিজিজের কারণে কিন্তু এই অ্যাডাল্ট এজে একনি হতে পারে। এছাড়া নিউনেটাল, যেটাকে আমরা বললাম, নিউনেটাল এজে অনেক সময় ম্যাটারনাল অ্যান্ড্রোজেন জন্য কিন্তু অনেক সময় এই একনিটা হতে পারে। চাইল্ডহুডের ক্ষেত্রেও কসমেটিক্স এর কারণে হতে পারে। সো এই এজ ভেদে আসলে একনির অনেক সময় আমরা বিভিন্ন কারণ খুঁজে পাই। জি, ধন্যবাদ স্যার। স্যার, এই ক্ষেত্রে প্রেজেন্টেশন কি কি নিয়ে আসতে পারে আমাদের কাছে স্যার? একনির পেশেন্টরা বিভিন্ন স্টেজে তাদের প্রেজেন্টেশনটা বিভিন্ন রকম হয়। বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি, আমাদের দেশের অধিকাংশ একনির পেশেন্টরা কিন্তু প্রাইমারি স্টেজে আসলে চিকিৎসকের কাছে আসেন না। ইভেন প্রাইমারি লেভেলের চিকিৎসক যারা আছেন, মেডিকেল গ্রাজুয়েট, ওনাদের কাছেও কিন্তু রুগীরা কিন্তু আসলে প্রাইমারি স্টেজে আসেন না। ওনারা প্রথমে যেটা করেন, হোম রেমেডি নেন, তারপরে ওনারা ফার্মেসিতে যান, বিভিন্ন ধরনের ক্রিম কসমেটিক্স ইউজ করেন। বিশেষ করে স্টেরয়েড জাতীয় মেডিসিন ব্যবহার করার যে প্রবণতা, এটা কিন্তু আমাদের রুগীদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে, যেটা আসলে রুগীরা বুঝতে পারে না। তো পরবর্তীতে যখন রুগীরা বোঝেন, ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, ওনারা জটিলতা বা কমপ্লিকেশনস ডেভেলপ করেন, এবং ফাইনালি যখন এই কমপ্লিকেশনস নিয়ে আমাদের কাছে আসেন, তখন আমাদের জন্য এই ধরনের রুগীদেরকে আসলে ম্যানেজ করা অনেক সময় কঠিন হয়ে যায়। সেই জন্য আমি মনে করি আমরা যারা প্রাইমারি সেকেন্ডারি যেই লেভেলে আমরা আমাদের এই একনি ভালগারিস বা স্কিনের পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য আমরা ইনভলভ আছি, আমাদের নিয়মিত উচিত আমাদের পেশেন্টদেরকে কাউন্সিলিং করা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যাতে রোগীরা প্রাইমারি স্টেজে, প্রাথমিক পর্যায়ে যাতে ওনারা চিকিৎসকের শরণাপন্ন হন। অ্যাটলিস্ট মেডিকেল গ্রাজুয়েটে শরণাপন্ন হলে ওনারা কিন্তু এই অপচিকিৎসার হাতে কিন্তু ওনারা রক্ষা পাবেন। বিশেষ করে স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার, এটা খুবই কমন একটি সমস্যা আমাদের একনি রোগীদের জন্য। যা এতে করে যেটা হয়, তাদের বিভিন্ন ধরনের নোডুলোসিস্টিক সিভিয়ার একনি ডেভেলপ করে, তাদের পিগমেন্টেশন হয়, তাদের স্কারিং হয়। সো এই ধরনের জটিলতাগুলি এড়ানোর জন্য অবশ্যই আমি এবং আমাদের যারা সংশ্লিষ্ট, যারা মেডিকেল গ্রাজুয়েট এবং স্পেশালিস্ট আছেন, তাদের প্রত্যেকের উচিত হবে রোগীদেরকে কাউন্সিলিং করা এবং রোগীদেরকে এই মেসেজগুলি দেওয়া। তাহলে আশা করি রোগীরা অন্তত এই যে জটিলতা থেকে নিঃসন্দেহে রক্ষা পাবেন, এবং প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করলে কিন্তু খুব অল্পতেই একনি ভালগারিস নিয়ন্ত্রণে চলে আসে। জি, ধন্যবাদ স্যার। স্যার, রোগটা এমন যে মানে ইউজুয়ালি এটা খুবই কমন, কিন্তু আমরা এখন কিভাবে বুঝবো যে এটা কখন হচ্ছে সিভিয়ার লেভেলে চলে গেছে বা ট্রিটমেন্ট দরকার আছে? এই জিনিসটা যদি ডিফারেন্সিয়েট করা যেত স্যার, বলতেন। প্রথম কথা হলো, এই যে টিন এজে যেটা বললাম, যে প্রতিটা ছেলে বা মেয়ের কিন্তু টিন এজে 2-4-5টা কিন্তু, যেটাকে আমরা বলি হলো ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস। হোয়াইট হেডস যেটা, দিস ইজ কমেডন। সো কমেডন ইজ এ বেসিক লেশনস অফ একনি আমরা যদি বলি। এই 2-4-5টা লেশন কিন্তু কম বেশি অনেকেরই থাকে। সুতরাং এটা নিয়ে যদি আমরা খুব বেশি ওরিড না হই, খুব বেশি টেন্স না হই, আমরা যদি জাস্ট বেসিক রুলসটা ফলো করি, যেমন আমরা যদি বাইরে কোথাও যাই, আমরা বাসায় এসে আমরা যাতে মুখটাকে একটু ভালো করে ধুয়ে নিই। এখন মেডিকেটেড অনেক ফেস ওয়াশ পাওয়া যায়, অনেক সোপ পাওয়া যায়। এগুলি ব্যবহার করে যদি আমাদের ফেসের স্কিনটাকে ক্লিন রাখি, তাহলে কিন্তু আমাদের এই ডিজিজ সিভিয়ারিটি হওয়ার, জটিল হওয়ার কিন্তু তেমন কোনো সম্ভাবনা থাকে না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয়ত হলো, কারোর যদি এর চেয়ে বেশি হয়, দেখা যায় পেপিউল হচ্ছে, পাস্টিউল হচ্ছে, হ্যাঁ, একটু নোডিউল হয়ে গেছে, সেই ক্ষেত্রে অবশ্যই তাদের উচিত হবে যে চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং সঠিক চিকিৎসাটা গ্রহণ করা।
এবং আমি যেটা বলেছি যে মানে আর্লি স্টেজে যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে কিন্তু এটা খুব সহজেই ওনারা কিন্তু এই রোগটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং রোগের জটিলতা থেকে ওনারা মুক্তি পেতে পারেন। সেই জন্য আমার পরামর্শ থাকবে, যখনই মুখে একটু পাস্টিউল হবে, একটু লাল দানা হবে, সংখ্যা একটু বেশি হবে, বড় বড় দানা হবে, যেটা হাতে ফিল হয়, অনেক সময় পেইনফুল হয়, ভিতরে কিছু কালেকশন হয়ে অনেক সময় কিছু কিছু দেখা যায় যে সিস্টিক লেশন হয়, অনেক সময় দেখা যায় অ্যাবসেস হয়ে যায়। এই ধরনের ক্ষেত্রে অবশ্যই রোগীদের চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত এবং আর্লি ট্রিটমেন্ট গ্রহণ করা উচিত। জি ধন্যবাদ স্যার। স্যার এটা কি শুধু স্কিন ডিজিজ নাকি এটা সিস্টেমিক কোনো সিস্টেমের সাথে কানেক্টেড কিনা কোনো সিস্টেমে, যদি একটু ব্যাখ্যা ধন্যবাদ, করতেন। খুবই সুন্দর একটি প্রশ্ন। আমাদের অনেকেরই ধারণা যে স্কিন ডিজিজ মানে হলো মলম আর কলম। আমি খুব মানে সরল ভাষায় বলছি, বিশেষ করে যারা আদার দেন ডার্মাটোলজিতে আছেন, আমি একটি মেসেজ আজকে দিতে চাই। বলা হয় অলমোস্ট অল দা স্কিন ডিজিজ বা স্কিন প্রবলেমস অর স্কিন লেশনস হ্যাভ সাম সর্ট অফ ইন্টারনাল কানেকশন, এবং স্কিনকে তুলনা করা হয় আয়নার সাথে। আমাদের বডির মিরর হইল স্কিন, ইন্টিগুমেন্টারি সিস্টেম, যেখানে নেইল আছে, যেখানে স্কিন আছে, যেখানে হেয়ার আছে। অর্থাৎ আমি একজন পেশেন্টের চুল দেখে, হেয়ার দেখে আমি কিন্তু বলে দিতে পারো তার ইন্টারনাল কোনো প্রবলেম আছে কিনা। অর্থাৎ অনেক ইন্টারনাল ডিজিজের কারণে তার হেয়ারের প্রবলেম হয় এবং হেয়ারের মধ্যে কিন্তু সেটার প্রতিফলন আমরা দেখি। অনেক ইন্টারনাল ডিজিজ আছে যে ইন্টারনাল ডিজিজের কারণে আমাদের স্কিনের মধ্যে কিন্তু সেটার প্রতিফলন হয়। অনেক ইন্টারনাল ডিজিজ আছে যার প্রতিফলন কিন্তু আমরা নেইলের মধ্যে দেখতে পাই। সুতরাং এই ইনফরমেশনটা, এই মেসেজটা কিন্তু আমি মনে করি আমাদের যারা মেডিকেল গ্রাজুয়েট আছেন বা যারা পোস্ট গ্রাজুয়েশন করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ, যে স্কিন, হেয়ার এবং নেইলের যে ম্যানিফেস্টেশনস, এই ম্যানিফেস্টেশন গুলি কিন্তু অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটার সাথে সাম সর্ট অফ ইন্টারনাল কানেকশন আছে কিনা, whether there is any sort of abnormalities in the liver, in kidney, in lung, or in cardiovascular system, or any other internal system, even endocrine system, metabolic system. So these are the very important issues. We should think about this during the examination or treat a case of skin problems. সুতরাং একনির ক্ষেত্রেও ঠিক বিষয়টা প্রযোজ্য। বিশেষ করে একজন পেশেন্ট, ফিমেল পেশেন্ট, ওবেস ফিমেল, 14-15 বছরের একটা মেয়ে আসলো, তার মুখে ব্রণ ভর্তি, তার মুখের মধ্যে অবাঞ্ছিত লোম, তার গলার মধ্যে কালো দাগ, তার বগলের তলায় কালো দাগ, এবং তার মাসিক অনিয়মিত হচ্ছে। এই ধরনের সমস্যাগুলি নিয়ে যখন রোগীরা আসে, অবশ্যই আমাদেরকে এই স্কিনের বাইরে, বিয়ন্ড দ্য স্কিন কিন্তু চিন্তা করতে হয়। এবং আপনি খুব সহজেই বুঝতে পারছেন দিস ইজ এ ক্লাসিক্যাল প্রেজেন্টেশন অফ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। কিন্তু রোগীরা কিন্তু আসলে এই জিনিসটা বোঝে না। রোগীরা, এই পিসিওর পেশেন্টরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ডার্মাটোলজিস্টের কাছে উপস্থিত হয় তাদের পিম্পলের সমস্যা, একনি প্রবলেম নিয়ে, তাদের হার্সুটিজমের প্রবলেম নিয়ে, তাদের নেকে যে হাইপার পিগমেন্টেশন হয়, যেটাকে আমরা বলছি অ্যাকান্থোসিস নাইগ্রিকেন্স। সো এই ধরনের সমস্যা নিয়ে কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের পেশেন্টরা ডার্মাটোলজিস্টের কাছে আসেন। খুব রেয়ারলি তাদের মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস নিয়ে তারা গাইনোকোলজিস্টের কাছে যান, এবং খুব রেয়ারলি তারা এন্ডোক্রাইনোলজিস্টের কাছে যান। এই ধরনের রোগীরা যখন আমাদের কাছে আসেন, তখন আমরা যখন কনফার্ম হই যে দিস ইজ এ কেস অফ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, তখন কিন্তু আমরা এই ধরনের রোগীদেরকে, আপনি জানেন মাল্টিডিসিপ্লিনারি ম্যানেজমেন্ট বলে একটি ম্যানেজমেন্ট আছে, সেই জায়গায় কিন্তু আমরা এই রোগীদেরকে মাল্টিডিসিপ্লিনারি ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসি। অর্থাৎ স্কিনের যে পার্টটা সেটা আমরা ম্যানেজ করি, কিন্তু তার আন্ডারলাইং যদি হরমোনাল কোনো ইমব্যালেন্স থাকে, তার গাইনোকোলজিক্যাল যদি মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি যেটা, সেটার জন্য এই পার্সপেক্টিভ এন্ডোক্রাইনোলজিস্ট অথবা গাইনোকোলজিস্টের কাছে কিন্তু আমরা রেফার করি ফর দেয়ার বেটার ম্যানেজমেন্ট। সো এটা গেল একটা দিক। একনি ভালগারিজের পেশেন্টরা কিন্তু অনেক সময় দেখা যায় তাদের জয়েন্ট পেইন নিয়ে আসে। অনেক সময় দেখা যায় যে একটা পেশেন্ট বিভিন্ন কারণে বা অন্য কোনো কারণে সে হাই ডোজের স্টেরয়েড নিচ্ছে। আপনি জানেন অনেক সময় কানেকটিভ টিস্যু ডিজিজ লাইক সিস্টেমিক লুপাস ইরিথেমাটোসাস, আর রিউমাটয়েড আর্থ্রাইটিস, আদার ডিজিজ, বা অন্য কোনো কারণে তারা কিন্তু হাই ডোজের স্টেরয়েড নিতে হয়। যখন তারা এই হাই ডোজের স্টেরয়েড নেয়, তখন কিন্তু তাদের
ফেসের মধ্যে এই পিম্পল লাইক একনি ফর্ম ইরাপশন, দিস ইজ নট অ্যাকচুয়ালি একনি, ট্রু একনি, দিস ইজ একনি ফর্ম ইরাপশন। তখন কিন্তু আমরা অনেক সময় এটাকে একনি বলে আমরা ভুল করতে পারি, একনি ভালগারিস বলে ভুল করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি দিস ইজ নট অ্যান একনি ভালগারিস, দিস ইজ একনি ফর্ম ইরাপশন। সো দিস ইজ ডিউ টু দ্য স্টেরয়েড। সো এই যে আন্ডারলাইং বা এই যে কানেকশনস গুলি আছে, এই কানেকশন গুলির কিন্তু কথা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং ডেফিনেটলি এই সিস্টেমিক যে ইনভলভমেন্ট আছে, সিস্টেমিক ইনভলভমেন্ট গুলি কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। একনি ফালমিনেন্সে কিন্তু জয়েন্ট ইনভলভমেন্ট হয়, সিস্টেমিক ফিচার্স আসে অ্যালং উইথ একনি ভালগারিস। সো এই বিষয়গুলি অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে একনি সামটাইমস মে ইনভলভ উইথ আন্ডারলাইং সিস্টেমিক ডিজিজ। জি ধন্যবাদ স্যার। স্যার একনি ভালগারিসের ক্ষেত্রে ইউজুয়াল এন্ড আনইউজুয়াল সাইট গুলো যদি বলতেন। খুব কমন যে সাইট, আমরা যদি এক কথায় বলি, আমার যদি ডিজিজ প্যাথোলজিটা আমরা বোঝার চেষ্টা করি, একনি ভালগারিস ইনফ্যাক্ট ডিজিজ অফ পাইলোসিবিসিয়াস ইউনিট, অর্থাৎ যেখানে সিবিসিয়াস গ্ল্যান্ড আছে, যেখানে হেয়ার ফলিকল আছে, সেখানে কিন্তু একনি হতে পারে। বাট দ্য মোস্ট কমন সাইটস আর দ্য ফেস, back of the trunk. So face and back of the trunk, even the skull, যেখানে প্রচুর পরিমাণে হেয়ার ফলিকল এবং সিবিসিয়াস গ্ল্যান্ড আছে, সেখানে কিন্তু একনি হতে পারে। বাট দ্য মোস্ট কমন সাইট ইজ ফেস এন্ড ব্যাক অফ দ্য ট্রাঙ্ক। আমরা সাধারণত এই দুইটা জায়গায় রোগীদেরকে আমরা একনি প্রেজেন্টেশন নিয়ে আসতে দেখি। জি ধন্যবাদ স্যার। স্যার ইউজুয়ালি তো ফেসে কিন্তু অন্যান্য বডি মানে ব্যাক বা হচ্ছে স্কাল্প থেকে কিন্তু হেয়ার ফলিকল কম থাকে, কিন্তু একনিটা কিন্তু ফেসে বেশি হয়, এটার কোনো স্পেসিফিক কারণ আছে স্যার? ফেসের মধ্যে সিবিসিয়াস গ্ল্যান্ড ইজ মাচ মোর prominent sebaceous gland, that's the basic pathology. আমি আগেই বলেছি the basic pathology is sebaceous gland. জি স্যার। এই ক্ষেত্রে আমরা হচ্ছে ডায়াগনোসিস পর্যন্ত যাওয়ার জন্য কোনো এক্সামিনেশন অর কিছু করা লাগে কিনা স্যার? আমরা যে কোনো ডিজিজ ডায়াগনোসিস করার জন্য আমরা ডিপেন্ড করি হিস্ট্রির উপর এবং এক্সামিনেশনের উপর। সো একনি বেসিক্যালি ইট ইজ এ ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আমরা হিস্ট্রি থেকে বুঝতে পারি তার ডিউরেশনটা কবে থেকে শুরু হয়েছে, কোন এইজের পেশেন্ট। সুতরাং আমি খুব সুন্দর করে বলার চেষ্টা করেছি বিভিন্ন এইজে একনি হতে পারে। অ্যাকর্ডিং টু এইজ তার আন্ডারলাইং এটিওলজি কিন্তু ডিফারেন্ট হয়। সো যখন আমরা এক্সামিন করলে তখন আমরা দেখতে পাই অ্যাকচুয়ালি এটা কি একনি ফর্ম ইরাপশন অর একনি। যদি এটা একনি হয়, এটা কি মাইল্ড ফর্ম অর মডারেট ফর্ম অর সিভিয়ার ফর্ম, ইজ দেয়ার এনি কমপ্লিকেশন। সো এই জিনিসগুলি কিন্তু আমরা ইভালুয়েট করি এবং ক্লিনিক্যালি কিন্তু আমরা একনি ভালগারিসকে খুব ইজিলি ডায়াগনোসিস করতে পারি। জি ধন্যবাদ স্যার। ক্লিনিক্যালি ডায়াগনোসিসের পরেও যদি কোনো ইনভেস্টিগেশন কি আছে এটার জন্য স্যার? অ্যাকচুয়ালি টু এক্সক্লুড দ্য আন্ডারলাইং অ্যাসোসিয়েট কন্ডিশনস, যেটা আমি বললাম যে তার পলিসিস্টিক ওভারিয়ান কোনো কানেকশন অ্যাসোসিয়েটেড আছে কিনা। অনেক সময় কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া বলে একটি কন্ডিশন আছে। তো এই ধরনের কন্ডিশনগুলিকে এক্সক্লুড করার জন্য কিন্তু ডেফিনেটলি আমাদের কিছু টেস্ট করতে, আপনি জানেন, আল্ট্রাসোনোগ্রাম করতে হয়, ব্লাডের যে হরমোনাল যে অ্যাসেগুলি আছে সেই জিনিসগুলি অনেক সময় আমাদের করতে হয়। সো এই টেস্টগুলি করা ইনফ্যাক্ট টু এক্সক্লুড দ্য আন্ডারলাইং কজ for clinical diagnosis in case of acne is good enough to ensure the diagnosis of acne vulgaris. জি ধন্যবাদ স্যার। স্যার এই ক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্টের জন্য কি কি অপশন থাকতে পারে? একনি ভালগারিসের ম্যানেজমেন্ট যদি আমরা চিন্তা করি, প্রথমেই আমরা আমাদের ডার্মাটোলজিক্যাল যে ডিজিজগুলি কি আছে, এই ডিজিজগুলিকে সাধারণত আমরা নন সার্জিক্যাল এবং সার্জিক্যাল ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসি, এবং অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু অধিকাংশ ডার্মাটোলজিক্যাল কন্ডিশনে কিন্তু এখন সার্জিক্যাল ম্যানেজমেন্ট চলে আসছে। সো একনি ভালগারিসের ক্ষেত্রেও তাই, কোনো ব্যতিক্রম নেই। আজকে আমি চেষ্টা করব নন সার্জিক্যাল এন্ড সার্জিক্যাল ম্যানেজমেন্টের কিছু স্লাইড শেয়ার করার জন্য, কি কি আধুনিক চিকিৎসা আছে সেটা সবার সাথে শেয়ার করার জন্য। প্রথমত আসি নন সার্জিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে মেডিকেশনস। আমরা জানি যে জেনারেল মেজার্স ম্যানেজমেন্টের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে আমরা যদি দেখি একনি কসমেটিকা, হ্যাঁ, অথবা তার যদি স্ট্রেস রিলেটেড একনি হয়, অথবা তার যদি এখন এইজ রিলেটেড যদি একনি হয় এবং সেটার কারণটা যদি আমরা জানি, ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করতে হবে। কাউন্সিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। একনি ইজ এ ক্রনিক ডিজিজ। ফার্স্ট অফ অল ক্লাসিক্যাল একনি যদি আমরা চিন্তা করি, টিন এজে যেটা হয়, ইট ইজ এ ক্রনিক প্রবলেম, এবং এটা কিন্তু হোল টিন এজ জুড়ে কিন্তু এটা পারসিস্ট করতে পারে। সেই ক্ষেত্রে পেশেন্টদেরকে আমাদের কাউন্সিলিং করাটা ভেরি ইম্পর্টেন্ট, যে এটা তোমার
ইটস এ ক্রনিক প্রবলেম, তোমাকে কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং এত সময় পর্যন্ত এটা থাকতে পারে, এরপরে কিন্তু গ্রাজুয়ালি কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা চলে যাবে। সেই কাউন্সিলিংটা খুবই গুরুত্বপূর্ণ। এবং কসমেটিক্স যদি কোনো সোর্স আমরা মনে করি ফাইন্ড আউট করতে পারি, ডেফিনেটলি কসমেটিক্স এর ব্যাপারে আমাদের রেস্ট্রিকশন একটা দিতে হবে। কোনো কারণে যদি তার ফেসের যে ইয়াটা কেয়ারটা, যেটাকে আমি বললাম যে ক্লিন রাখা, ওয়াশ করা, এই জায়গাটা কিন্তু গুরুত্ব দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে তারা যদি ফেসটাকে ক্লিন না রাখে, ফলিকল গুলি ব্লক হয়ে সেখানে কিন্তু এই পিম্পল হতে পারে। তো সেই জন্য ফেসে ক্লিন রাখার জন্য আমরা অনেক সময় ফেস ওয়াশ আমরা অ্যাডভাইস করে থাকি, মেডিকেটেড সোপ অ্যাডভাইস করে থাকি। পাশাপাশি আমরা কিছু টপিক্যাল প্রিপারেশন দেই। টপিক্যাল প্রিপারেশনের মধ্যে কিছু অ্যান্টিবায়োটিক্স আছে, টপিক্যাল প্রিপারেশনের মধ্যে রেটিনয়েডস আছে, তারপরে বেনজাইল পারক্সাইড আমরা ব্যবহার করে থাকি। সো দিজ আর দ্য টপিক্যাল প্রিপারেশনস যেটা আমরা আর্লি স্টেজে বা মাইল্ড স্টেজে আমরা দিয়ে থাকি রোগীদেরকে। দিজ আর দ্য নন সার্জিক্যাল ম্যানেজমেন্ট বা মেডিকেল ম্যানেজমেন্ট বলতে পারি। এছাড়া আমরা সিস্টেমিক ড্রাগ আমরা দিয়ে থাকি যদি এটা মডারেট বা সিভিয়ার ফর্ম হয়। সাধারণত মাইল্ড ফর্মে টপিক্যাল প্রিপারেশন ইজ গুড এনাফ along with other precautions like cleaning or using the face wash or medicated soap. কিন্তু যখন মডারেট বা সিভিয়ার ফর্ম হবে তখন অবশ্যই কিন্তু আমাদের সিস্টেমিক ড্রাগে যেতে হবে। এবং সিস্টেমিক ড্রাগের ক্ষেত্রে আমরা সাধারণত অ্যান্টিবায়োটিক যে ওরাল বা সিস্টেমিক যে অ্যান্টিবায়োটিক, তার মধ্যে সবচেয়ে ভালো ড্রাগ হলো মিনোসাইক্লিন। আনফরচুনেটলি দীর্ঘদিন কিন্তু আমাদের দেশে মিনোসাইক্লিনটা খুব কমন ছিল না। খুব রিসেন্টলি যদিও কিছু কোম্পানি মিনোসাইক্লিন নিয়ে এসেছে, বাট ইট ইজ এন কস্টলি ড্রাগ। সো কমন যে ড্রাগগুলি আমরা ব্যবহার করি, টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, এজিথ্রোমাইসিন, দিজ আর দ্য কমন অ্যান্টিবায়োটিক্স যেটা আমরা ইউজ করে থাকি মডারেট টু সিভিয়ার একনির ক্ষেত্রে। নডুলোসিস্টিক একনি যদি হয় বা সিভিয়ার ফর্মের একনি যদি হয়, তাহলে কিন্তু আমরা আরেকটি ড্রাগ ইউজ করি, সেটা হলো কি ওরাল রেটিনয়েডস, আইসোট্রেটিনোইন। সো আইসোট্রেটিনোইন ইজ দ্য ড্রাগ অফ চয়েস ইন কেস অফ নডুলোসিস্টিক একনি। এখানে আমরা যদি এই ড্রাগ না দিয়ে অন্য যে কোনো চিকিৎসা দিই, এটা কিন্তু ভালো রেসপন্স করবে না। সুতরাং দিজ আর দ্য মেডিকেল ট্রিটমেন্ট। সো এখন আমরা যদি কিছু প্রসিডিউরাল ট্রিটমেন্টে আসি, এই প্রসিডিউরাল ট্রিটমেন্ট এবং কিছু সার্জিক্যাল ট্রিটমেন্ট নিয়ে আমি একটু কথা বলতে চাই উইথ ফিউ স্লাইডস। যদি আমাকে একটু সুযোগ দাও তাহলে আমি আমার স্লাইডগুলি একটু শেয়ার করতে চাই। জি স্যার, অবশ্যই। তাহলে আমার মনে হয় একটু বুঝাতে বা আমার বলতে একটু সুবিধা হবে। আমি একটু স্লাইডটা শেয়ার করছি। জি স্যার। স্লাইডটা বোধহয় দেখা যাচ্ছে না স্যার? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে ওকে ফাইন। সো এটা বেসিক প্যাথোফিজিওলজি, এটা নিয়ে আমি আর কথা বলছি না। অ্যাকচুয়ালি এই প্রসিডিউরাল যে ট্রিটমেন্টগুলি কথা আমি বললাম, প্রসিডিউরাল ট্রিটমেন্টগুলি সাধারণত কমপ্লিকেশনস ডেভেলপ করলে একনির পেশেন্টরা, যেটা আমি শুরুতেই বলেছি যে অধিকাংশ একনি পেশেন্টরা, একনি ভালগারিজের পেশেন্টরা কিন্তু ওনারা প্রাইমারি স্টেজে কিন্তু কোয়ালিফাইড ডাক্তারের কাছে আসেন না বা মেডিকেল গ্রাজুয়েটের কাছে আসেন না। তারা কি করেন? নিজেরা চিকিৎসা করেন, অথবা ওষুধ দোকানে গিয়ে চিকিৎসা করেন, অথবা ম্যাল ট্রিটমেন্ট করেন ভুল চিকিৎসার কারণে। তাদের ক্ষেত্রে কিন্তু আমরা প্রায় দেখি তারা কিন্তু কমপ্লিকেশন বা জটিলতা নিয়ে আমাদের কাছে আসেন। তার মধ্যে অন্যতম হলো স্কারিং। দিস ইজ পার্মানেন্ট স্কারিং এন্ড পোস্ট ইনফ্লামেটরি পিগমেন্টেশন, দ্যাট ইজ অ্যানাদার কমপ্লিকেশনস। সো এই দুইটা জিনিসকে ম্যানেজ করার জন্যই আমরা বেসিক্যালি প্রসিডিউরাল এন্ড সার্জিক্যাল আমরা ম্যানেজমেন্ট করে থাকি। এছাড়াও অনেক সময় কমেডোনাল একনির ক্ষেত্রে আমরা কিন্তু কমেডো এক্সট্রাক্টর ইউজ করি টু রিলিভ দ্য পেশেন্টস ইমিডিয়েটলি ফর কুইকার রেসপন্স আর কুইকার রেজাল্ট। আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে আমাদের যে প্রসিডিউরাল ম্যানেজমেন্ট গুলি কি আছে, দিজ আর দ্য ক্লাসিক্যাল একনি স্কার। সো এই পেশেন্টটা যদি আমার কাছে আসে, আসলে মেডিকেশনের মাধ্যমে তার কিন্তু খুব ভালো ইমপ্রুভমেন্ট করার কোনো সুযোগ নাই। সো দিস টাইপ অফ স্কারিং একনি definitely we should manage with some procedural dermatological management, that is dermatological procedures. সেই প্রসিডিউর গুলি কি কি হবে সেটা দেখাবো। দিস ইজ পোস্ট ইনফ্লামেটরি পিগমেন্টেশন, অর্থাৎ এই যে হাইপার পিগমেন্টেশন হয়েছে এটাও কিন্তু আসলে মেডিকেশন দিয়ে সবসময় আমরা দূর করতে পারি না। সো এই কন্ডিশনগুলিকে ম্যানেজ করার জন্য আমাদের কাছে এই নন সার্জিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে আমরা যদি বলি কমেডো এক্সট্রাকশন, ইন্টারন্যাশনাল থেরাপি, মাইক্রোনিডলিং থেরাপি, পিআরপি, কেমিক্যাল পিলিং, মাইক্রোডার্মাব্রেশনস এন্ড সাম সর্ট অফ লেজার্স। সো আমরা সার্জিক্যাল ম্যানেজমেন্টে যদি যাই, সাবসিশন, পাঞ্চ এক্সিশন এন্ড পাঞ্চ গ্রাফটিং। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান, যেটা আমি বললাম। অনেকে কমেডোন নিয়ে আসে, অনেক বেশি কমেডোন নিয়ে আসে, এবং তারা যদি খুব দ্রুত রিলিফ চায়, কুইক রেসপন্স চায়,
সো দিস ইজ এ ভেরি গুড অপশন অফ কমেটো এক্সট্রাকশন। আমরা ভিতরের যে ম্যাটেরিয়ালটা আছে সেটা যদি আমরা কমেটো এক্সট্রাক্টর দিয়ে বের করে দেই, তারপরে যদি আমরা টপিক্যাল প্রিপারেশন অথবা oral medications they responded very quickly, and that is a very good treatment options, I must say, cometo extraction. This is another very good procedural management, that is intralesional triamcinolone acetonide. So যেই জায়গাগুলিতে cystic lesion develop করে গেছে, nodulocystic lesion is a very good indications for this intralesional triamcinolone acetonide. As you know, it's a steroid, and dose is very important. That is 7.5 milligram, 1.5 milligram per ml, even 2.5 milligram. So that's 7.5 milligram is a very good treatment option, and এটা কিন্তু খুব dramatic response করে, খুব ভালো response. মাইক্রোনিডলিং থেরাপি অথবা কোলাজেন ইন্ডাকশন থেরাপি বর্তমানে অ্যাস্থেটিক ডার্মাটোলজির ফিল্ডে বা প্রসিডিউরাল ডার্মাটোলজির ফিল্ডে ইটস এন রেগুলেশন। এই মাইক্রোনিডলিং থেরাপি কিন্তু আমাদের ডার্মাটো সার্জিক্যাল প্রসিডিউরের ক্ষেত্রে অনেক ডার্মাটোলজিক্যাল কন্ডিশন আমরা এটা ব্যবহার করি। তার মধ্যে অন্যতম হলো একনি স্কার, এবং এই একনি স্কারের ক্ষেত্রে এটা ভেরি গুড ট্রিটমেন্ট অপশন এবং পেশেন্ট ফ্রেন্ডলি। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ সেমি ইনভেসিভ ট্রিটমেন্ট, অ্যান্ড এই প্রসিডিউরের যে অ্যাডভান্টেজগুলি আছে, অ্যাডভান্টেজের জন্য কিন্তু অ্যাকচুয়ালি পেশেন্টদের কাছে এটা অনেক বেশি কমফোর্টেবল এবং অনেক বেশি মানে আমি কি বলবো পেশেন্ট ফ্রেন্ডলি ট্রিটমেন্ট। সো এটা সাধারণত মাইল্ড টু মডারেট স্কারের ক্ষেত্রে আমরা অ্যাডভাইস করি মাসে একবার করে নিতে হয়, 5 থেকে 6টা সেশন দিতে হয়, and chance of improvement of existing scar is 50 to 80%. that is important. So এই কাউন্সিলিং is very important, এবং এই প্রসিডিউরের জন্য সাধারণত রোগীদের তেমন কোনো প্রিপারেশনের প্রয়োজন হয় না, এবং প্রসিডিউরের পরবর্তীতে পেশেন্টের তেমন কোনো রেস্ট্রিকশন থাকে না। ইউজুয়ালি আমরা ট্রিটেড এরিয়াতে একটু ইরাইথামা হয়, যেটা 3-4 দিন থাকে। ওই সময়টা আমরা একটু সান প্রোটেকশনের কথা বলি, সান অ্যাভয়েডেন্সের কথা বলি, আদারওয়াইজ পেশেন্ট ক্যান maintain his all other normal activities. That's why it's a very comfortable and definitely very effective treatment as well, particularly in case of acne scar management. PRP, it's another very good treatment option, particularly mild to moderate scar এর ক্ষেত্রে আমরা PRP সম্পর্কে জানি। সো 2 থেকে 4 সপ্তাহ পর পর আমরা দেই, 5 থেকে 6টা সেশন ইনিশিয়ালি দেওয়া হয়। এখানেও রেসপন্স ইজ মোর দেন 50%. So it's a very good treatment option. Chemical peeling, it's another very popular and very effective procedural dermatological management that we use in mild to moderate acne scar management. এখানেও 3 to 4 weeks interval আমরা ইউজ করে থাকি, এবং 5 to 6 sessions. Definitely that will also improve 50 to 80% in most of the patients. So microdermabrasion is another dermatosurgical procedures, same as the other procedures, and these are the very comfortable. The important thing is these are the less invasive, semi-invasive, sometimes non-invasive procedures. That's why these are the very patient-friendly. Last 10 years, if you know that last 10 years throughout the world, this procedural dermatological management but treatment options are very much popular, and the percentage of increasing this procedural management is more than 300% increase in the management of these sorts of dermatological conditions, and definitely result is very satisfactory. Subcision, so these are the surgical management where we use a needle that is called knock-on needle, and a deep scar or ice pick scar or box scar, particularly গভীর স্কারের ক্ষেত্রে সাধারণত আমরা সাবসিশন ব্যবহার করি, কারণ এই সাবসিশন ব্যবহার করলে যেটা হয়, যে স্কারগুলি আছে, থিক স্কারগুলি, এগুলি কেটে দেওয়া হয়। কেটে দেওয়ার পরে আমরা যদি মাইক্রোনিডলিং, পিআরপি বা আদার প্রসিডিউরগুলি করি, তাহলে কিন্তু আমাদের রেসপন্সটা অনেক ভালো হয়। পাঞ্চ গ্রাফটিং, বিশেষ করে যেখানে দেখা যায় যে আমাদের এই যে নন ইনভেসিভ আর সেমি ইনভেসিভ ট্রিটমেন্টগুলিতে আমাদের খুব ভালো রেসপন্স করে না, ডিপ স্কার যেখানে, সেই ডিপ স্কারের ক্ষেত্রে আমরা সাধারণত পাঞ্চ গ্রাফটিং অথবা পাঞ্চ এক্সিশন করি, অর্থাৎ স্কার টিস্যুটাকে রিমুভ করে এখানে হেলদি টিস্যু আমরা নিয়ে এসে ওখানে রিপ্লেস করি। কখনো পাঞ্চ দিয়ে আমরা
স্কার টিস্যুটাকে রিমুভ করে এটাকে ক্লোজ করে দিই। সো দুটো অপশনই আমাদের আছে এবং আমরা দুইটা অপশনই করে থাকি। সো laser is another options, though I am not very much familiar or experienced, but management of acne scar by laser treatment is also very much rewarding, and outcome is definitely satisfactory as well. So considering all these things, follow-up is also very important, as you know. Regarding the procedural management, usually we actually see the response after 2 to 3 sessions of initiations of the treatment in most of the cases, and satisfactory result actually we found after 5 to 6 sessions. Even sometimes after stopping the procedure, we can get the response even 3 to 6 months after stopping the treatment procedures, as because it is a continuous process where we stimulate the new collagen tissues that actually formation of the new collagen tissue, and ultimately improves the texture of the skin, and definitely improves the quality of the scar as well. So this is my short presentation regarding the modern treatment of management of acne scar. So Dr. Kalpana, that's all about my short presentation. Thank you. Yes, sir. Thank you, sir. I am 5th year student, not a doctor. Yes, sir. স্যার এই ক্ষেত্রে হচ্ছে যে কোনো মিসম্যানেজমেন্ট সম্বন্ধে আমরা অনেক মিসম্যানেজমেন্ট হয়, এই ক্ষেত্রে কি 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 করণীয় প্রিভেনশন করার জন্য এই মিসম্যানেজমেন্ট করব? প্রথমে আমি যেটা বললাম যে অ্যাকচুয়ালি মিসম্যানেজমেন্টের জন্য, মিসম্যানেজমেন্টটা যদি অ্যাভয়েড করতে চাই সবার আগে আমাদের অ্যাওয়ারনেস করতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আনফরচুনেটলি আমরা কিন্তু এই জায়গাটায় অভ্যস্ত নই। আমাদের একটা বদনাম আছে আমাদের দেশের ডাক্তারদের, আমাদের ডাক্তারদের কোয়ালিটি খুবই ভালো, কিন্তু আনফরচুনেটলি আমরা রোগীদের সময় দেই না, রোগীদের সাথে কথা বলি না। সো এই জায়গাটায় আমার মনে হয় আমাদের আর একটু ডেভেলপ করার সুযোগ আছে। আমরা যদি আমাদের পেশেন্টদেরকে প্রপারলি কাউন্সিলিং করি, এবং সেটা সরাসরি পেশেন্টদের হতে পারে, অথবা এখন সোশ্যাল মিডিয়া অনেক স্ট্রং, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের পেশেন্টদেরকে অ্যাওয়্যার করতে পারি, তাদেরকে আমরা যে বাস্তব চিত্রগুলি তুলে ধরতে পারি। রোগীরা যখন আমাদের কাছে আসে তাদের কিছু এক্সাম্পল নিয়ে আমরা যদি অন্যদের সাথে শেয়ার করি, আমরা দেখাই যে দিস ইজ দ্য কমপ্লিকেশনস, যে একনির পেশেন্ট সে ম্যাল ট্রিটমেন্ট করেছে, সে অপচিকিৎসা করেছে, সে ফার্মেসিতে উইদাউট দ্য কনসেন্ট অফ দ্য ডক্টর, অ্যাডভাইস অফ দ্য ডক্টর সে হোম রেমেডি নিয়েছে, এই কারণে তার কিন্তু এই জটিলতাগুলি হয়েছে। সো আমরা যদি এই অ্যাওয়ারনেসটা যদি আমাদের পেশেন্টদের আমরা করতে পারি, ডিফারেন্ট ওয়েতে আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় এখানে আমাদের বড় ধরনের একটা পরিবর্তন আসবে, এবং আমরা আমাদের রোগীরা যে জটিলতা নিয়ে আসে, কমপ্লিকেশনস নিয়ে আসে, সেটার হার অনেকটাই কমে যাবে। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার এই ক্ষেত্রে এটা কি কমপ্লিটলি কিউরেবল কিনা আফটার ট্রিটমেন্ট বা সার্জিক্যাল বা নট সার্জিক্যাল প্রসিডিউর গুলোর পরে? অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস। আমি যেটা বললাম যে হোয়েদার দিস একনি স্কার ইজ মাইল্ড ফর্ম, মডারেট অর সিভিয়ার। যদি এটা সিভিয়ার, মডারেট টু সিভিয়ার ফর্ম হয়, অ্যাকচুয়ালি আমরা 100% কখনোই এটাকে স্কারগুলিকে রিমুভ করতে পারি না। দ্যাটস দ্য রিয়েলিটি। সো ম্যাক্সিমাম 50 to 80% ইমপ্রুভমেন্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমার এরকম অনেক পেশেন্ট আছে, দে আর হাইলি স্যাটিসফাইড। আর মুখের মধ্যে যখন একটা মেয়ের অনেক বড় বড় গর্ত থাকে, ব্রণের গর্ত থাকে, ডেফিনেটলি শি ইজ ডেফিনেটলি গেট ডিপ্রেসড। সো সেখান থেকে যদি অ্যাটলিস্ট 50%, ইভেন 70 to 80% improvement হয়, definitely she is much more happy than the previous condition. So it's a great opportunity. একটা সময় আমাদের হাতে এই চিকিৎসাগুলি ছিল না, বিশেষ করে স্কারের ক্ষেত্রে আসলে আমরা অসহায় ছিলাম, কারণ মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে আসলে স্কারকে ইমপ্রুভ করার খুব ভালো সুযোগ নাই। দ্যাটস ওয়াই এই প্রসিডিউরাল ম্যানেজমেন্টগুলি বর্তমানে একনি স্কারের ম্যানেজমেন্টের ক্ষেত্রে অথবা অ্যাজ এ হোল একনি ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা রেগুলেশন আনছে, এবং এটা আমি মনে করি আমাদের পেশেন্টদের জন্য ইটস রিওয়ার্ডিং। কিন্তু আমাদের উচিত হবে যে আমাদের পেশেন্টদের যে এই কমপ্লিকেশনসগুলি, এই কমপ্লিকেশনগুলি যতটুকু মিনিমাইজ করা যায়, এবং মিনিমাইজ করার জন্য আমি আবারও বলছি কাউন্সিলিং এন্ড অ্যাওয়ারনেস। জি স্যার, ধন্যবাদ স্যার। একনি ভালগারিসের ট্রিটমেন্টের পরে রিকারেন্স রেটটা কিরকম স্যার? ইনফ্যাক্ট যেটা আমি বললাম, একনি ইজ এ ক্রনিক ডিজিজ, এটা বুঝতে হবে। কিন্তু
বিশেষ করে টিন এজে যে একনিটা হয়, আমি যদি মনে করি আমি তাকে চিকিৎসা দিয়ে আমি ভালো করে ফেলবো, দিস ইজ অ্যাবসলিউটলি রং। কারণ একটা 12 বছরের মেয়ে যদি বা 12 বছরের একটা ছেলে যদি বা 13 বছরের একটা ছেলে যদি আমার কাছে আসে একনি নিয়ে, প্রথমে তাকে কাউন্সিলিং করতে হবে। ইটস এ ক্রনিক প্রবলেম। তোমার কিন্তু 18-20 বছর পর্যন্ত কিন্তু এটা থাকতে পারে। যদি তোমার মুখে 2-4টা থাকে, দিস ইজ অ্যাকসেপ্টেবল। কিন্তু তোমার মুখে যদি শত শত যদি পিম্পল থাকে, সেটা অ্যাকসেপ্টেবল না, এবং সেখান থেকে জটিলতা হবে। তাহলে এই কাউন্সিলিংটা করা যদি তার মডারেট টু সিভিয়ার ফর্মে হয়, ইভেন মাইল্ড ফর্মে হয়, আমরা কিন্তু তাকে ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসবো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং তাকে ফলো আপে থাকতে হবে, কারণ এটা কিন্তু স্পন্টিনিয়াসলি ইন কোর্স অফ টাইম এটা কিন্তু ভালো হবে। বিকজ এখানে মূল যে প্যাথোলজিটা, যেটা আমি বলেছি আগেও, দিস ইজ দ্য বেসিক প্যাথোলজি, অ্যান্ড্রোজেন এক্সেস। টিন এজে কিন্তু অ্যান্ড্রোজেন সিক্রেশন শুরু হয় আমাদের। এই সাডেন অ্যান্ড্রোজেন রিলিজের কারণে কিন্তু এই সিবিসিয়াস গ্ল্যান্ডের অ্যাক্টিভিটি শুরু হয়, এবং এই অ্যাক্টিভিটির কারণে, অনেকের ওভার অ্যাক্টিভিটির কারণেই কিন্তু বেসিক্যালি এই পিম্পলের উৎপত্তি হয়। সুতরাং এই যে অ্যাক্টিভিটিটা, এই অ্যান্ড্রোজেন যে সিক্রেশন, এটা যতক্ষণ না ফিজিওলজিক্যালি স্টেবিলাইজড হবে, যেটা হতে আমরা প্র্যাকটিক্যালি দেখি যে 19, 20, ইভেন 25 পর্যন্ত সময় লাগে, এই বয়সটা পর্যন্ত কিন্তু কম বেশি একটু হতে পারে। এই সময়টা যদি আমরা পেশেন্টদেরকে প্রপারলি ম্যানেজ করি, ফলো আপে রাখি, তাহলে কিন্তু একটা সময় গিয়ে স্পন্টিনিয়াসলি কিন্তু এটা কিউর হয়ে যাবে, স্পন্টিনিয়াসলি এটা ভালো হয়ে যাবে। কিন্তু এই যে মাঝখানের যে সময়টা, এই সময়টাই যত বিপদ। এই সময়টাই দেখা যায় রুগীরা ম্যালট্রিটমেন্ট করে, 2-4টা হয়েছে, এটা নিয়ে তারা অনেক বেশি অস্থির, এবং এটা নিয়ে তারা হয় স্টেরয়েড লাগায়, তারা বিভিন্ন ধরনের হোমিওপ্যাথিক খায়। এতে করে যেটা হয়, তাদের আসলে জটিলতা দেখা যায়, কমপ্লিকেশনস হয়। তো এই মেসেজটা দেওয়া যে ইট ইজ এ কমন changes in the skin during this teenage period and even up to 25. সুতরাং এই সময় আমরা যদি তাদেরকে প্রপার কাউন্সেলিং করতে পারি, তাহলে কিন্তু তারা এই জটিলতা থেকে রক্ষা পাবে। তারা মাইল্ড অবস্থায়, মানে প্রাথমিক পর্যায়ে, তারা খুব অল্প ওষুধের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। এবং আমি বিশ্বাস করি যে ইন কোর্স অফ টাইম, যখন স্পন্টিনিয়াসলি ওরা ভালো হয়ে যাবে, তখন তারা এটা ডেফিনেটলি দে ফিল কমফোর্টেবল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট মেসেজ টু অল আওয়ার একনি পেশেন্টস। জি, ধন্যবাদ স্যার। স্যার, আরেকটা কোশ্চেন ছিল যে ফুড হ্যাবিট কি কোনোভাবে অ্যাকনি ভালগারিস এর সাথে অ্যাসোসিয়েশন আছে কিনা, যদি এক্সপ্লেইন করতেন। গ্লাইসেমিক যে ফুডগুলির কথা বলা হয়, সেটার ক্ষেত্রে বলা হয় কিছুটা রোল আছে, বিশেষ করে হাই গ্লাইসেমিক ডায়েট যেগুলিকে মিল্ক বলা হয়, মিল্ক চকলেট আছে, অনেক চকলেটের মধ্যে প্রচুর মিল্ক আছে। সো এই খাবারগুলিকে অনেক সময় বলা হয় যে একে অ্যাগ্রাভেট করে। ইন জেনারেল আসলে দের ইজ এ ডিবেট whether food has any role for the development or increase acne incidence or not. So এই গ্লাইসেমিক, হাই গ্লাইসেমিক যে ফুডগুলির কথা বললাম, মিল্ক, চকলেট, এই খাবারগুলি ওনারা কিন্তু আসলে বেটার অ্যাভয়েড। আদারওয়াইজ নর্মাল ডায়েট ইজ গুড এনাফ, দ্যাটস ফাইন, নো প্রবলেম এট অল। জি, ধন্যবাদ স্যার। স্যার, আরেকটা কোশ্চেন ছিল যে অ্যাকনে আর অ্যাকনি ভালগারিস এর মধ্যে ডিফারেন্সিয়েশন কি? অনেকে এটা একটু কনফিউশন হয় This যে is basic ডিফারেন্ট thing. কিনা। This is basic thing. Vulgaris means common. ভালগারিস শব্দের অর্থটা হলো দিস ইজ কমন। ওকে, যেমন সোরিয়াসিস, সোরিয়াসিসের ক্ষেত্রে কিন্তু আমরা ভালগারিস শব্দ ইউজ করি। হ্যাঁ, ইফ ইউ রিক্যাপিচুলেট, আই থিংক নিশ্চয়ই তুমি পড়েছো, তুমি ফিফথ ইয়ারে যেহেতু, সুতরাং তুমি সোরিয়াসিস পড়েছো, একনি পড়েছো, ইভেন বুলাস ডিজিজও পড়ার কথা। দেখো, বুলাস ডিজিজে আছে প্যাম্পিকাস ভালগারিস, একনিতে আছে একনি ভালগারিস, ঠিক একইভাবে সোরিয়াসিসে আছে সোরিয়াসিস ভালগারিস। তুমি যদি ভাইরাল ওয়ার্ড করে থাকো, এখানে আছে ভেরুকা ভালগারিস। তো ভালগারিস মিন্স কমন, যেই একনিটা কমন সেটাকে একনি ভালগারিস বলা হচ্ছে। তো একনি কিন্তু আনকমন অনেক ভ্যারাইটি আছে, যেমন রোজাশিয়া। হ্যাঁ, ঠিক আছে, সেটা কিন্তু কমন না। দ্যাটস ওয়াই দিস ইজ নট কমন একনি। সো একনি রোজাশিয়া ইজ ডিফারেন্ট এন্টিটি। ওকে, জি স্যার, ধন্যবাদ স্যার। আরেকটা কোশ্চেন ছিল স্যার, হরমোনাল অ্যাকনি আর অ্যাকনি ভালগারিস এই দুটোর মধ্যে কি ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েশন করা পসিবল? হরমোনাল একনি যেটাকে আমরা বলি, এটা ইনফ্যাক্ট দেখা যায় যে পেরি মিনস্ট্রুয়াল, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে পেরি মিনস্ট্রুয়াল পিরিয়ডের সময় এই হরমোনাল একনির আমরা ইনসিডেন্সটা দেখি। ওরা বুঝতে পারে যে বিফোর, ডিউরিং মেনস্ট্রুয়েশনের সময় তাদের এই ফ্লেয়ারটা হয়, অ্যাটাকটা হয়। ক্লিনিক্যালি এইভাবে আমরা এটাকে অ্যাসেস করি। আদারওয়াইজ ইটস লুক লাইক কমন একনি, দ্যাট ইজ একনি ভালগারিস।
জি স্যার, আরেকটা একনি হচ্ছে যে ইনফ্লামেটরি একনি, আর আরেকটা হচ্ছে হার্ড একনি। এই দুইটার মধ্যে কি কোনো অ্যাসোসিয়েশন আছে অর ডিফারেন্ট ক্যাটাগরিতে স্যার So দুইটাই? actually, this is not like that hard acne. Is it inflammatory acne or non-inflammatory acne? Actually, this is acne that actually presents. Acne vulgaris can present with inflammatory lesions or non-inflammatory lesions. This is the important issues regarding your questions. Inflammatory lesion কোনগুলিকে বলবো? যেখানে signs of inflammation আছে। Definitely you know that what are the signs of inflammation? অর্থাৎ পেপিউল, পেপিউলটা আমরা যদি খেয়াল করে দেখি একনির পেশেন্টের মুখের মধ্যে এটা একটু লাল হবে, ইরাইথেমা থাকবে। পাস্টিউল, নোডুলোসিস্টিক প্যাটার্ন, all these features are inflammatory lesions of acne. তাহলে নন ইনফ্লামেটরি কোনটা? নন ইনফ্লামেটরি lesions of acne হলো গিয়া কমেডন, দ্যাট ইজ যেটাকে আমরা বলি হোয়াইট হেডস এন্ড ব্ল্যাক হেডস। সুতরাং আমরা যদি ভালো করে খেয়াল করে দেখি, these are the two types of lesions actually we actually find in acne vulgaris. One is non-inflammatory lesions, that is very common, comedon, and another is inflammatory lesions, that is papule, pustule, nodules, nodulocystic lesions. All these are due to the inflammation. So these are the inflammatory lesions. Clear, I think. জি স্যার। স্যার আপাতত আর কোনো কোশ্চেন দেখছি না, আপনি অ্যাকচুয়ালি এত সুন্দরভাবে এত কিছু এক্সপ্লেন করলেন, এই টপিক নিয়ে আর কোনো কোশ্চেনই থাকে না স্যার। স্যার তাহলে আপনার অনুমতি নিয়ে আমরা কি তাহলে শেষ করে দিতে পারি? যদি কিছু ধন্যবাদ বলতেন। কল্পনা, তোমার আজকের এই সুন্দর অনুষ্ঠানের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এক্সিস মেডিকেল স্কুলকে, তাদের অসাধারণ একটি উদ্যোগ। আমি আশা করছি যারা শুনেছেন নিশ্চয়ই কিছুটা হলে তারা উপকৃত হয়েছেন, এবং এটাই আমাদের উদ্দেশ্য। আশা করছি ভবিষ্যতে হয়তো আরো আধুনিক কিছু তথ্য নিয়ে, আধুনিক কোনো চিকিৎসা নিয়ে, আধুনিক কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং সবার জন্য শুভকামনা।